আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কনস্টিটিউশন। সংবিধান। এই সংবিধান কত সালে গৃহীত হয়? 1949 সালে 26শে নভেম্বর। আর কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি। এর আগে আমি বলেছিলাম 26শে জানুয়ারি কেন কার্যকর হয়েছিল, কেন 26শে নভেম্বর কার্যকর হয়েছিল না? অধিবেশনের সময় 26শে জানুয়ারি থেকে ভারতের প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালন করে কংগ্রেস সরকার বা কংগ্রেসের নেতারা। সেই জন্য 1949 সালে 26শে নভেম্বর সংবিধান কার্যকর হয়েছে। সেই জন্য কিন্তু এবার ওইটা হয়েছিল বলে কিন্তু ওই ডেটটা তো আর হবে না, সেই জন্য ওইটা দিয়েছে 26শে নভেম্বর প্রজাতন্ত্র দিবস, মানে ওই দিনটাকে স্মরণীয় করার জন্য। মানে কংগ্রেস, বুঝতে পারছো, রাজনৈতিক দল এবার নিজেদের স্বার্থ সিদ্ধি তো করবেই। এবার ওরা 26শে জানুয়ারি দিনটাকে প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিল। এবার স্বাধীন হলো ভারত কত কত তারিখে? 15ই আগস্ট। এবার দুটো দিন তো স্বাধীনতা দিবস হিসেবে পালন করা যায় না, তাই 26শে জানুয়ারি কিছু তো একটা করতে হবে। সেখানে 26শে জানুয়ারি দিনটাকে তোমার হচ্ছে ওই সংবিধান কার্যকর করে দিল, এবং সেই দিনটাকে কী হিসেবে পালন করতে লাগলো? প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করতে লাগলো। ঠিক আছে, তো কনস্টিটিউশন যখন তৈরি হয় তখন এর আর্টিকেল কটা ছিল? 395। আর্টিকেল 395 এর কিন্তু আবার অনেক শাখা পোশাখা ABCD করে বেড়ে 470+ হয়ে গেছে। ঠিক আছে, ওগুলো আমরা পরে আলোচনা করব। মেন আমাদের আলোচনা হবে 395টা আর্টিকেল। তারপরে আসছে তোমাদের পার্ট। প্রথমে যে কটা পার্ট ছিল সে কটা পার্টই আমরা লিখব। প্রথমে পার্ট কটা ছিল? প্রথমে 22টি পার্ট। আমরা এই পার্ট অনুযায়ী আলোচনা করব। ঠিক আছে, তারপরে শিডিউল। শিডিউল ছিল 8টি ছিল, এখন 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 12টা হয়েছে শিডিউল। আচ্ছা, মানেগুলো লিখে দিই। আর্টিকেল মানে হলো অনুচ্ছেদ। ধারা বলি তো, ধারা ঠিক ব্যবহার করা হয় না নর্মালি, আসল মানে হচ্ছে অনুচ্ছেদ। পার্ট, পার্ট মানে অংশ। আর শিডিউল মানে হচ্ছে তফসিল। এইখানে তফসিলি, শিডিউলটা আলাদা। ঠিক আছে, মানে উপভাগ। হ্যাঁ, কেন শিডিউলগুলো এসছে আমি সেটা বলে দেবো তোমাদের, কেন শিডিউলের দরকার পড়লো, কেন পার্টের দরকার পড়লো। এবার আর্টিকেল। আচ্ছা, এটা তো কনস্টিটিউশন। আমাদের দেশে শুধু কনস্টিটিউশনের উপর নির্ভর করে চলে? নিশ্চয়ই না। কারণ পুলিশ যখন তোমাকে ধরবে, যখন দুঘা একঘাত দিবে, তখন কিন্তু সেই কনস্টিটিউশনের উপর নির্ভর করে দিবে না, তার জন্য আলাদা আইন আছে। সেটা হচ্ছে IPC অ্যাক্ট। কি অ্যাক্ট? IPC, ইন্ডিয়ান পেনাল কোড। এটা তোমাকে এই আইন অনুযায়ী পুলিশ ধরবে। এবার পুলিশ ধরে নিয়ে যায় কোথায় নিয়ে যাবে? কোর্টে নিয়ে যাবে। এবার কোর্টে কিন্তু আর একটা কাজ হয়, সেটা হচ্ছে CRPC অ্যাক্ট। CRPC, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। পরে নোট করবে, ঠিক আছে, আগে বুঝো ব্যাপারগুলো। তাহলে কনস্টিটিউশনের এগুলোকে তো অনুচ্ছেদ বলছি, ঠিক আছে। এইগুলোতে থাকে সেকশন, বলে না এত সেকশন, ধারা, এত ধারা অনুযায়ী একে জেল দেওয়া হলো। ইংরেজিতে বলা হচ্ছে একে, IPCতে থাকে সেকশন। এই সেকশন মানে হলো ধারা। আর এই CRPCর এই সেকশন মানে হলো, এটা তো সেকশন ব্যবহার করা হয়, ধারা। এই বিচারপতি যে অনুযায়ী তোমাকে শাস্তি দিবে সেটা হচ্ছে, মানে তুমি তো আসামি, ক্রিমিনাল, ঠিক আছে, তো তোমাকে কি অনুযায়ী শাস্তি দিবে? কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অনুযায়ী। তো সংবিধান অনুযায়ী আমরা চলবো। পুলিশ ধরবে কি অনুযায়ী? ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী। তারপর পুলিশ নিয়ে যাবে যখন কোর্টে, তখন কি অনুযায়ী চলবে? কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। এইটাকে বলা হচ্ছে অনুচ্ছেদ, এটাতে বলা হচ্ছে ধারা, এটাতেও ধারা ব্যবহার করা হচ্ছে। যারা কোর্টে মানে ল নিয়ে পড়ে তারা এই দুটো নিয়ে কিন্তু খুব আলোচনা করে। আমরাও একদিন চেষ্টা করবো IPC আর CRPC নিয়ে একটা আলোচনা করার, মানে এর মধ্যে কী কী ব্যাখ্যা রয়েছে, কী কী আইন রয়েছে। আচ্ছা, তাহলে এই আর্টিকেলের 22টা যদি পার্ট আমরা আলোচনা করি, তো আমরা আজকে আলোচনা করবো ফার্স্ট পার্ট। যখন ফার্স্ট পার্ট আলোচনা করবো তো তখন আমাদের কিন্তু অটোমেটিক 4টে আর্টিকেল আমাদের এর মধ্যে চলে আসবে। তো ফার্স্ট পার্টে কটা আর্টিকেল রয়েছে? আর্টিকেল 1 থেকে 4।
এই 4টে আর্টিকেলকে নাম দেওয়া হয়েছে। কি নাম দেওয়া হয়েছে? দ্য ইউনিয়ন অ্যান্ড টেরিটরি অফ ইন্ডিয়া। মানে ভারত যে রাজ্যসমূহের সংগঠন এবং ভারতের যে সমস্ত অঞ্চল সেটা নিয়ে একটা আইন তৈরি করা হয়েছে। সেই আইনে কটা অনুচ্ছেদ রয়েছে? 4টে অনুচ্ছেদ রয়েছে। এবার এই 4টে অনুচ্ছেদের আলোচনায় হচ্ছে আমাদের মূল বিষয়। এর মধ্যে আমরা জানব কিভাবে নতুন নতুন রাজ্য সংযুক্ত হয়েছে, কি করে নতুন নতুন রাজ্য সংগঠন হয়েছে বা ভেঙে নতুন নাম দেওয়া হয়েছে, বা অন্য দেশ থেকে কিভাবে আমাদের রাজ্যে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকটা ভাগে আলাদা আলাদা কিন্তু আলোচনা করা হয়েছে। আচ্ছা, ইউনিয়ন, ইউনিয়ন মানে কি আগে যদি আলোচনা করি। ইউনিয়ন মানে সংগঠন, তাই তো? আচ্ছা, ফেডারেল মানে কি? ফেডারেল মানেও সংগঠন। ঠিক আছে, তো আরেকটা আছে কোয়াসি ফেডারেল। দেখো এটাও একটা আধা সংগঠন বলা যায়। ঠিক আছে, তো এর মধ্যে তফাৎটা কি? তাহলে আমাদের ভারত হলো ইউনিয়ন। এবার যদি আমেরিকায় চলে যাই তখন কিন্তু সেটার ইউনিয়ন থাকবে না, সেটা হয়ে যাবে ফেডারেল। কেন? আগে আমেরিকারটা বুঝি। আমেরিকায় যখন যাব তখন কিন্তু প্রত্যেকটা যে স্টেট, প্রত্যেকের পতাকা কিন্তু আলাদা, এমনকি তাদের যে সংবিধান, প্রত্যেকটা স্টেটের সংবিধানও কিন্তু আলাদা। কিন্তু আমাদের ভারতে চলে আসো, কটা সংবিধান? একটা সংবিধান। ঠিক আছে, হ্যাঁ বলি। তারপরে যখন আমরা আমেরিকায় চলে যাচ্ছি, এবার আমেরিকা যখন তৈরি হয় তখন অনেকগুলো রাজ্যে ভাগ হয় না, অনেকগুলো রাজ্যের সরকাররা মিলে একটা স্টেট বা দেশ, এখানে স্টেট মানে দেশ বলছি, দেশ গঠন করে। সেটার নাম হয় ইউএসএ। আমেরিকা নয়, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকা মহাদেশের নাম, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা, সেখান থেকে যেহেতু যুক্ত হয়ে তৈরি হয়েছে সেখানে এটার নাম হয়ে গেল যুক্তরাষ্ট্র, বা ফেডারেল মানেও যুক্তরাষ্ট্র বলা হয়, বা সংগঠন। এটা এক ধরনের সংগঠন। ভারতের সংগঠন আবার কি? ভারত তো পুরো ভারত ছিল একসাথে, এবার ভারতের মধ্যে ভাগ ছিল। কেমন ভাগ ছিল? পুরো ভারতটা কিন্তু দুটো ভাগে বিভক্ত ছিল। একটা ছিল যেগুলো ব্রিটিশদের অধীনে, আর একটা ছিল যেগুলো প্রিন্সলি স্টেট, মানে ব্রিটিশরা বন্ধুত্বভাবে দখল করে গেছিলাম, সরাসরি এগুলো রাজত্ব করতো না। যেমন সত্য বিলোপ নীতি, অধীনতামূলক মিত্রতার নীতির মাধ্যমে যেগুলো দখল করে রেখেছিল, এগুলো হচ্ছে প্রিন্সলি স্টেট। এবার এইগুলো যখন তোমার ভাগ করে, যখন রাজ্যগুলো, তখন বিভিন্ন ভিত্তিতে ভাগ হয়। প্রথমে নর্মালি ভাগ ছিল, মাদ্রাসা ছিল, বা মহারাষ্ট্র বোম্বাই বলে একটা ভাগ ছিল, বাংলা তো একটাই ছিল। ঠিক আছে, তো পরবর্তীকালে এগুলো ভাষার ভিত্তিতে ভাগ করা হয়। তো এইগুলো যেহেতু আমাদের দেশ পরবর্তীকালে ভাগ করা হয়, অন্যান্য রাজ্যে বিভক্ত হয়, সেজন্য ইউনিয়ন। এটা হচ্ছে ডিস্ট্রাক্টেবল না, মানে ভাঙা যায় না। কেমন ভাঙা যায় না? মানে এইখান থেকে কোনো রাজ্য চাইলেই আলাদা হতে পারে না। কিন্তু আমেরিকা একটা দেশ বললো, ভাই আমার আর ভালো লাগছে না তোদের সাথে থাকতে, সঙ্গে সঙ্গে একটা হচ্ছে মানে বিশাল একটা মিটিং হলো, তখন ওরা বললো যে আমরা আলাদা দেশ হয়ে গেলো। হ্যাঁ, বিক্ষোভ হয়ে গেল, ওরা আলাদা দেশ তৈরি হলো। কিন্তু ভারত যে যোগী বলছে আমার উত্তরপ্রদেশে এত লোক, অন্যান্য দেশের থেকেও বেশি লোক, আমি তো চাইলেই একটা আলাদা দেশ তৈরি করতে পারি। কিন্তু ভারত সে সংবিধানে সেই কোনো আইন নেই। ঠিক আছে, কিন্তু ভারতে একটা আইন আছে, অন্য দেশ থেকে মানে কোনো অংশ ভারতে দখলকে আনতে পারে। হ্যাঁ, এমন একটা সেকশন আছে যখন আমরা। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলাম, ইউনিয়ন ফেডারেল পার্থক্যটা বুঝতে পারলাম। তাহলে আমাদের ভারতটা কেমন? ইউনিয়ন। আমাদের ভারতটা ইউনিয়ন। তাহলে যখন আমরা এই আর্টিকেলের মধ্যে ফার্স্ট আর্টিকেলে যাব, আচ্ছা আর্টিকেল 1, আর্টিকেল 1-এ কী বলছে? আর্টিকেল 1-এর মধ্যে 3টে ভাগ আছে। কি কি ভাগ? 1 নম্বরে বলছে যে আমাদের সংবিধান রাজ্য সমূহের সংগঠন। কি? রাজ্য সমূহের সংগঠন। ঠিক আছে, 2 নম্বর কি বলছে? এই যে বললো না তফসিল, এবার আসবে শেডিউলটা। শেডিউলের এই যে রাজ্যগুলোর নাম কি কি হবে, কোনটা মানে মুখ্যমন্ত্রী দ্বারা শাসিত হবে, কোনটা মানে হচ্ছে কেন্দ্র শাসিত হবে, ইউটি হবে, সেগুলো কোথায় থাকবে? এর নামগুলো তার আর্টিকেলের মধ্যে সব ব্যাখ্যা দেওয়া যায় না,
সেগুলো তোমাকে ওটা ডাইভার্ট করে দিয়ে তফসিলের আন্ডারে নেওয়া হয়েছে। ফার্স্ট শিডিউলে সেগুলো রাখা হয়েছে, কোন রাজ্যের কী নাম হবে, কতটা এরিয়া হবে, সেটা রাখা হয়েছে তফসিল। তাহলে প্রথম যেটা সেটা রাজ্যগুলিকে প্রথম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে, বা অন্তর্ভুক্ত লিখে রাখো। 3 নম্বর সেকশনে আবার রাজ্যকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কি কি ক্যাটাগরি? ক্যাটাগরি মানে কি? ভাগ, তাই না? কি ক্যাটাগরি? যেমন প্রথমটা হচ্ছে রাজ্য, স্টেট, হ্যাঁ 3 ভাগে ভাগ করেছে। আর একটা হচ্ছে কেন্দ্রশাসিত রাজ্য। এবার মনে হতে পারে কেন্দ্রশাসিত রাজ্যের কি দরকার, তাই না? ওটা আলোচনা করব। ইউটি বা ইউনিয়ন টেরিটরিজ। আর একটা ভাগ সেটা হচ্ছে কোনো দেশ থেকে কি করা, নেওয়া রাজ্য, ঠিক আছে? যেমন এটা হচ্ছে অর্জিত রাজ্য বা অর্জিত অঞ্চল। খুব চালাক, যখন সংবিধান তৈরি করে তো বি আর আম্বেদকর এখানে একটু খুব চালাকি করেছে। মানে অর্জিত, দেখো আমাদের রাজ্যের সংখ্যা কটা? 28টি। যুক্তরাজ্যের সংখ্যাটা, মানে ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত রাজ্যের সংখ্যা 8টি। কিন্তু অর্জিত অঞ্চল কটা জানো? একটিও নেই। কিন্তু বলো না, ভারত কি কারোর আক্রমণ করেছে? ভারতের ইতিহাসে কোনো দিনই নাই যে ভারত কোনো রাজ্যকে বা কোনো দেশকে আক্রমণ করেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেই জন্য দেখো কতটা চালাক, যে এই সেক্টরটা দরকার হতে পারে সেজন্য এই পার্টটা রেখেছে যে অর্জিত অঞ্চল। ভারত কোনো দিন হলেও কোনো একটা অঞ্চলকে দখল করতে দরকার হলেই পারে, তাই না? সেখানে এটা 0 দিয়ে রেখেছে। এখানে একটা হয়তো যোগ হয়ে যেতে পারে, পাকিস্তান 2টো হয়ে যেতে পারে, পাকিস্তান মানে এই চায়নার অকুপাইড যেটা আছে ভারতেরই অংশ, কিন্তু দখল তো ওরা নিয়ে নিয়েছে। এখন তো ওদের যখন আবার অর্জিত করবে তখন অর্জিত অঞ্চলের মধ্যে চলে আসবে, বুঝতে পারলে? তাহলে এই 3টি ভাগে ফার্স্ট আর্টিকেলে ভাগ করা হয়েছে। এগুলো বুঝতে পারলে যে ভারত রাজ্যসমূহের সংগঠন মানে ইউনিয়ন। আর রাজ্যগুলোর নাম কোথায় রয়েছে যদি আসে বলে, তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর রাজ্য কটা, কেন্দ্রশাসিত রাজ্য কটা আমরা তো জানি। এবার আমি যদি বলি কেন্দ্রশাসিত রাজ্যের কি দরকার, মনে হতে পারে। এবার দেখো কেন্দ্রশাসিত রাজ্য কোনগুলোকে করা হয়েছে। দাদরা-নগর হাভেলি, দেখো, তারপরে লাক্ষাদ্বীপ, তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দেখো এইগুলো দেখো ম্যাপে যদি দেখো ভারতের বাইরে, তাই না? বেশিরভাগই কিন্তু, যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোথায়? এই সাইডে। লাক্ষাদ্বীপ এই সাইডে। এবার কি হচ্ছে, এই রাজ্যগুলো তো ভারত সরকার কন্ট্রোল করতে পারছে, তাই না? কিন্তু এইগুলো ভারত সরকার ডাইরেক্ট কি করে কন্ট্রোল করবে? ধরো এখানে একটা মুখ্যমন্ত্রী নিয়োগ করে দিল, এবার যদি সেরকম যদি মুখ্যমন্ত্রী হয়, এই চায়নাকে বলবে ভাই কত দিবি বল, আমি তোর হয়ে যাব। চায়না সৈন্য টৈন্য নিয়ে চললো, এই আমাদের দখলে চলে আসবে। এবার ভারত সরকার তো জানতেই পাবে না ওখান থেকে। ওরা যদি এখান থেকে পুরো কানেকশন কেটে দিল, তাহলে এটা কার দখলে চলে যাবে? মুখ্যমন্ত্রী চাইলে নিজে একটা প্রধানমন্ত্রী, আমার ইচ্ছা হতে পারে, আমি যদি মুখ্যমন্ত্রী হয় আমার ইচ্ছা হবে না আমি প্রধানমন্ত্রী হব এরা দেশের। এখানে কি হচ্ছে, তোমার এখানে সরকার পৌঁছাতে এটা দখল করে নেবে। এবার এখানে যদি কেন্দ্রশাসিত থাকে তাহলে এখানে কি থাকবে? সরকারেরই লোক থাকবে, সেন্ট্রালের একটা লোক থাকবে, রাজ্যপাল বা যে কেউ থাকবে। এবার ফোর্সটাও কিন্তু এখানে থাকবে প্রচুর পরিমাণে, যেহেতু কেন্দ্রশাসিত রাজ্য। ফলে কী হচ্ছে, এইগুলো পুরোপুরি দেশের মানে আওতায় থাকছে, সহজে কেউ নিতে পারছে না। এই জন্য কেন্দ্রশাসিত রাজ্যগুলো তৈরি করা হয়েছে, নাহলে কোনো দরকার ছিল না। এই হচ্ছে আর্টিকেল 1। এবার আমরা যাব আর্টিকেল 2, মেন ব্যাপারে, ঠিক আছে? এটা তো নর্মাল সবাই জানে। আর্টিকেল 2 আবার কি বলছে দেখো, ভারত চাইলেই, মানে কোনো রাজ্য বা দেশ যদি ভারতের অন্তর্ভুক্ত হতে চায়, ভালো করে বলছো, অর্জিত অঞ্চল কিন্তু আলাদা। অর্জিত অঞ্চল মানে আমি যুদ্ধ করার মাধ্যমে দখল করে নিলাম। আর কেউ যদি বন্ধুত্বপূর্ণভাবে আমার সাথে যুক্ত হতে চায়, সেটা কিন্তু অর্জিত অঞ্চলের মধ্যে পড়বে না। যেমন তুমি হয়তো বলতে পারো তাহলে সিকিম তো অর্জিত অঞ্চল, সিকিম তো আলাদা দেশ ছিল। কিন্তু সিকিম কি নিজের থেকেই ভারতে যুক্ত হয়েছিল। কেন যুক্ত হয়েছিল? তো 2 নম্বর আর্টিকেলটা কি আগে বলি। 2 নম্বর আর্টিকেলে বলছে যে ভারত সরকার রাষ্ট্রপতি, দেখো
এবার কিন্তু রাষ্ট্রপতির গুরুত্ব চলে আসবে। রাষ্ট্রপতির পূর্ব অনুমতিতে বিদেশি রাজ্য অন্তর্ভুক্তিকরণ বা মানে সেই রাজ্যটাকেই বুঝতে পারছো, সে নতুন রাজ্যে পরিণত করতে পারে। আচ্ছা, এবার বলো রাষ্ট্রপতির অনুমতি। রাষ্ট্রপতিকে অনুমতি না দিলে হবে না, এখানে রাষ্ট্রপতি অনুমতি দিতে বাধ্য। ঠিক আছে, ভারত সরকার যদি চায় কোনো রাজ্যকে, মানে রাজ্য চাইলে আমাদের দেশে যুক্ত হবে, তখন রাষ্ট্রপতি অনুমতি দিতে বাধ্য। সেখানে রাষ্ট্রপতির পূর্ব অনুমতি, রাষ্ট্রপতি অনুমতি দিয়ে দিয়েছে ধরো, এরকম ব্যাপার। তারপর সরকার তোমার একটা রাজ্যকে কি করবে, নিজের অন্তর্ভুক্ত করে নেবে। এবার কি হলো ব্যাপারটা, সিকিমের ব্যাপারটা এই আর্টিকেলের মাধ্যমে বুঝবো। ঠিক আছে, এই আর্টিকেলের মধ্যেই পড়ে। সিকিম কি বলছে, সিকিম যখন তোমার আলাদা দেশ ছিল, এবার চায়না কি করছিল, চায়না তোমার তাইওয়ান বলো, তোমার আমাদের এই মালভূমিটার নাম কি, যে আমাদের উত্তরে রয়েছে সেই মালভূমিটার নাম কি, লাদাখ, আরেকটা এদিকে যদি চলে আসে তিব্বত। ঠিক আছে, তো এই অঞ্চলটাকে যখন চীন কী করতে লাগলো, দখল করতে লাগলো, তখন সিকিম ভয় পেয়ে গেল, হ্যাঁ তো আমাদেরও দখল করে নেবে। ঠিক আছে, তো সিকিম একটাই উপায় এখানে দেখতে পেলো, ভারতের সাহায্য না। এবার ভারতের সাহায্য চাইবে, কেমন করে চাইবে, ভারতকে বললো আমাদেরকে ফোর্স পাঠাও, তো চায়না তো আগে দখল করে নেবে ফোর্স পাঠাতে পাঠাতে। তখন ভারতকে বললো যে আমাকে কোনো মতে সাহায্য করো। ভারত সরকার একটা ডিল দিল যে তোমরা আমার সহ স্টেট হও, মানে সহ রাজ্যে পরিণত হও, তাহলে তোমাকে আমরা সব সুবিধা দেবো, তোমরা নিজে স্বাধীনভাবে সংবিধান চালাও, দেশ চালাও, কিন্তু তোমরা আমাদের সহ রাজ্য, মানে আমাদের যে সমস্ত রাজ্য যার সুবিধা পাবে, তুমিও সেই সুবিধাগুলো পাবে। তখন 1974 সালে 35তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম কি হয়, ভারতের সহরাজ্যে পরিণত হয়। ভালো করে মাথায় রেখো, ভারতের, খুব ইম্পর্টেন্ট এটা, মানে পরীক্ষায় দিল কি বলতো, কত সালে সিকিম ভারতের সহরাজ্যে পরিণত হয়। 1974 অপশানে থাকবে, 1975 অপশানে থাকবে। ঠিক আছে, তাহলে এটা কী হয়ে যাবে 1974। আর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়, 35তম। ঠিক আছে, সহরাজ্যে পরিণত হয়। কিন্তু সহরাজ্যে পরিণত হয়েও কিন্তু সিকিম খুব একটা সন্তুষ্ট মনে করছিল না। তখন ভারত সরকার বলল, মানে এইগুলো কি বলতো, মানে অন্য রাজ্যকে যদি নিজের অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে কিন্তু এখানে সংবিধান সংশোধন দরকার পড়লো। সংবিধান সংশোধন দরকার পড়লো কি, সহ রাজ্যের কোনো মানে নিয়ম ছিল না, একদম পুরোপুরি যুক্ত হোক। তখন সিকিম মনে করলো না, এরা তো ভালোই ব্যবহার করছে আমার সাথে, আর এরা উন্নত হচ্ছে দিনকে দিন, এর সাথে যদি যুক্ত হয় তাহলে আমরা আরও উন্নত হব। তখন ওখানকার যে প্রধানমন্ত্রী, সে ঠিক করলো আমরা পুরোপুরি রাজ্যে পরিণত হব। তখন 1975 সালে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম 22তম ভারতের 22তম রাজ্যে পরিণত হলো। কততম রাজ্যে, 22তম রাজ্যে, 1975 সালের 16ই মে। ঠিক আছে, আচ্ছা এবার এই যে সংবিধান সংশোধন হলো, তাতে এটা কোনো একটা পার্ট বেরোলো, আর্টিকেল তো একটা বাড়লো, সেটা কোন আর্টিকেলের মধ্যে পড়ছে, সেটা পড়ছে আর্টিকেল 2A। এটা কি বর্তমানে আছে বলো তো, একটা কমন সেন্সের মাধ্যমে? এটা নেই, কেন বলো তো, এ তো শহরাজ্য থাকলো না। এটা কেন তৈরি করা হয়েছিল, এইটা তো আইনের মধ্যে আছে, এটা তো শহরাজ্যের কোনো আইনের মধ্যে নেই, এটা নতুনভাবে তৈরি করা হয়েছিল। আর্টিকেল 2 এর আবার একটা পার্ট বের করা হয়েছিল, আর্টিকেল 2A। যখন এটা আবার সংবিধান সংশোধন করা হলো, এটাকে রিপিল করে দেওয়া। রিপিল মানে হচ্ছে আইনের কাছে, রিপিল মানে আইনকে তুলে দেওয়া। ঠিক আছে, যেমন 370 ধারা কী হলো, রিপিল হয়ে গেল, তুলে নেওয়া হলো, তেমন এই আর্টিকেল 2 এটাও এর সাথে সাথে রিপিল হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে মেন হচ্ছে ডেট অতটা আসে না, মেন হচ্ছে 35তম সংবিধান সংশোধন আর 36তম সংবিধান সংশোধন। আর্টিকেল 2টা বোঝা গেল।
তাহলে আর্টিকেল 1 বলছে ভারত রাজ্যসমূহের সংগঠন, আর বলছে কি ভারতের যে রাজ্যগুলোর নাম বা কেন্দ্রশাসিত রাজ্যের নাম সেগুলো প্রথম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর্টিকেল 1-এরই আবার 3 নম্বর ভাগে বলছে যে রাজ্যগুলোকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রাজ্য, একটা কেন্দ্রশাসিত রাজ্য, একটা অর্জিত অঞ্চল। রাজ্য কটা? 28টি, কেন্দ্রশাসিত রাজ্য কটি? 8টি, আর অর্জিত অঞ্চল একটিও নেই। আর আর্টিকেল 2 বলছে ভারত যে কোনো রাজ্য বা দেশকে নিজের অন্তর্ভুক্ত করতে পারে, মানে দখল করা না, অন্তর্ভুক্ত করা। এরপরে বলবে তো আইন আছে, চলো পাকিস্তানকে আক্রমণ করি, অন্তর্ভুক্ত করে নিই। তাহলে ওটা যখন অ্যাটাক করে পাকিস্তানকে নিয়ে নেবে ভারতের অন্তর্গত, তখন সেটা অর্জিত অঞ্চলের মধ্যে চলে আসবে, সেটা আর্টিকেল 1-এর মধ্যে পড়বে। তার মানে ভারত অ্যাটাক করতেই পারে কাউকে। আচ্ছা, আরও নিলে লস কেন বলো তো? পার ক্যাপিটা ইনকাম কমে যাবে। হ্যাঁ, আমাদের যে মাথা পিছু ইনকাম সেটা কমে যাবে, কারণ ওদের তো ইনকাম অনেক কম। মানে ওই বাংলাদেশ পাকিস্তানকে যদি নিই আমরা, এরকম না, আরও এরকম হয়ে যাবো। বাংলাদেশ যত হোক, তাও বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না। বাংলাদেশ চায়নার উপর নির্ভর, চায়নার ভারতের উপর নির্ভর করে আছে। কারেন্ট, এই যে কারেন্ট দেখবে এখন কারেন্ট কম যাচ্ছে কেন? এখন বাংলাদেশে কারেন্ট দেওয়া হচ্ছে না, এই বড় বড় পোলের মাধ্যমে। হ্যাঁ, সাপ্লাই কম আছে। হ্যাঁ, আমাদের এই সাইড দিয়ে গিয়েছে। হ্যাঁ, ওই সাপ্লাইটা এখন বর্তমানে বন্ধ আছে। ওরা গ্যাস দেয়, আমরা কারেন্ট দিই। এবার সামনে ভোট, এখন যদি লাইনের প্রবলেম করে তাহলে তো ভোটের মধ্যে সমস্যা হয়ে যাবে। সেজন্য এখন যতদিন না ভোট হয়ে যাচ্ছে ততদিন কিন্তু এখন সাপ্লাই ভালো থাকবে, আবার ভোটে যাবে আর যাকে তাই। হ্যাঁ, আর ওই বাংলাদেশের অবস্থা জন্য লোডশেডিং চলছে, বাংলাদেশে বিশাল খারাপ অবস্থা। আচ্ছা, আর্টিকেল 3-তে যখন চলে আসবো, তখন আর্টিকেল 3টা আমরা জিওগ্রাফিতে আলোচনা করেছি, বিভিন্ন দেশ যখন নতুন নতুন রাজ্য ভাগ হয়। আর্টিকেল 3-তে বলছে ভারত সরকার চাইলেই যখন ইচ্ছা মনের মতন, ছেলে খেলার মতন এই রাজ্যকে নতুন মানে এরিয়া বাড়াতে পারে, রাজ্যের এরিয়া কমাতে পারে, বা নতুন রাজ্য তৈরি করতে পারে, বা রাজ্যের নাম পরিবর্তন করতে পারে। রাষ্ট্রপতির অনুমতি এতে দিতে বাধ্য। রাষ্ট্রপতি মনে করলেও এটাতে অনুমতি মানে দিতে মানা করতে পারে না, মানে পূর্ব অনুমতি। ঠিক আছে, তো এখানে কি বলছে যে কোনো মানে ভারত সরকার চাইলেই, ভারত সরকার কোনো রাজ্যের কি করতে পারে? সীমানা পরিবর্তন করতে পারে। নাম পরিবর্তন করতে পারে। আমাদের রাজ্যের নাম কি করতে চেয়েছিল? বাংলা করতে চেয়েছিল, তাই তো? কিন্তু কেন্দ্র সরকার চাইলেই করতে পারতো, কিন্তু করলো না। ঝামেলা সে কি হবে না হবে সেটা তারা বুঝবে, কিন্তু এটা করা হয়নি। মানে বেঙ্গল করার পিছনে কারণ ছিল, এটাতে আমাদের লাভ হতো। কেন বলছি? কারণ বেঙ্গলের ফার্স্ট অক্ষর কি? বি। এবার ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট অক্ষর কি? ডাব্লিউ। এবার কি হচ্ছে, যখনই কোনো কিছু মানে রাজ্যের নাম ক্যাটাগরি আসছে, তখন আমাদের নামটা মানে অনুযায়ী, তোমার বর্ণমালা অনুযায়ী একদম শেষে চলে আসছে। সেজন্য হচ্ছে মমতা এই নীতিটা কিন্তু খারাপ ছিল না। ঠিক আছে, মানে যে বেঙ্গল নাম হলে আমাদের নামটা পরেই চলে আসবে 1 নম্বর 2 নম্বরে। যেমন অনেকে এখন পস্তায় তাদের নাম এস দিয়ে বা এই লাস্টের কিছু অক্ষর দিয়ে, মনে হয় যেন এ দিয়ে নাম হলে ভালো হতো। হ্যাঁ, সব কিছুতে দূরে পড়ে বা পিছনে পড়ে বা কিছুতে পড়ে। তাহলে এ নাম দিলে আবার সমস্যা, প্রথমে পড়ে যায়, তাই না? বি সি এগুলো নাম দিয়ে হলে ঠিক হয়। কোনো রাজ্যে তাহলে সীমানা পরিবর্তন করতে পারে, নাম পরিবর্তন করে, নাম পরিবর্তন লিখেছি তাই তো? সীমানা পরিবর্তন, নাম পরিবর্তন, এইটুকু দরকার। আর কি নতুন রাজ্য সৃষ্টি করতে পারে। সবগুলোরই একটা করে উদাহরণ দেবো। হ্যাঁ, যেমন কি, যেমন যদি চলে যাই, রাজস্থান কি হয়েছিল? চেঞ্জ তো হয়, ওটা তো ছোটোখাটো চেঞ্জ, বড় বড় চেঞ্জের কথা আমরা আলোচনা করি। হ্যাঁ, যেমন মধ্যপ্রদেশ ভেঙে কী হয়েছিল 2000 সালে, খুব মানে 3-4টে রাজ্যকে ভাঙা হয়, 3টে রাজ্যকে। 2000 সালে মধ্যপ্রদেশ রাজ্যকে কি বলো? এটা পড়া হয়েছে তো?
মধ্যপ্রদেশ রাজ্যকে ভেঙে ছত্তিশগড়, ছত্তিশগড়। তাহলে মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় কত তারিখ করা হয়েছিল? 1 নভেম্বর। ঠিক আছে, এটা করা হয়েছিল, এটা তারিখ মনে রাখতে হবে। 2000 সালে মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় ভাগ করা হয় 1 নভেম্বরে। আবার 2000 সালেই উত্তরপ্রদেশকে ভাঙা হয়, ইউপি। উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের আগের নাম ছিল উত্তরাঞ্চল। ঠিক আছে, উত্তরাখণ্ড, এটা হয় 9 নভেম্বর। উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড। এবার যদি আমরা চলে আসি বিহারে, বিহারকে ভেঙে কী করা হয়েছিল? ঝাড়খণ্ড করা হয়েছিল। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড হয়েছিল 15 নভেম্বর। এটা কি হলো? এটা তোমার রাজ্যের সীমানা পরিবর্তনের মধ্যে বলতে পারো, বা নতুন রাজ্য গঠন, দুটোর মধ্যে পড়ছে। মানে রাজ্য ভেঙে নতুন রাজ্য গঠন করা হলো, এটা 2000 সালে। ঠিক আছে, এর পরেও কিন্তু একটা রাজ্য গঠন করা হয়েছে, কোনটা বলো তো? তেলেঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা সবই ভাগ করা হয়েছিল। আচ্ছা, 2014 সালে কাকে ভাগ করা হয়? তেলেঙ্গানা কোন রাজ্য থেকে ভাগ করা হয়? অন্ধ্রপ্রদেশ থেকে। কিন্তু ওর মধ্যে বিপত্তি হয়েছিল একটা, মানে যখন সরকার তেলেঙ্গানাকে ভাগ করে, মানে কিছু কিছু মানুষ, ওখানকার অনেক মানুষই চেয়েছিল যাতে ভাগ না হয়। কিন্তু হ্যাঁ, ভাষা তেলেগু, তামিল ভাষার জন্য এগুলো হয়। তো ওরা ওরা চাইছিল না ভাঙতে, মানে মানে অনেকে চাইছিল তেলেঙ্গানা ভেঙে গেলে কী হবে, ওই যে সমস্ত সম্পদ বেশিরভাগই তেলেঙ্গানার কাছে চলে যাবে। ঠিক আছে, তো সরকার চাইছিল ভাঙার কথা, কিন্তু ওখানকার যে সমস্ত মানুষ এগুলো চাইছিল না। কিন্তু শেষমেশ কী হলো? সরকার যা চাইলো তাই হলো। এখানে সরকার শুধু নিজের স্বার্থ দেখবে, যদি চায় সে ভাঙতে পারে, আবার না চায় সে নাও ভাঙতে পারে। কিন্তু কোনো রাজ্য চাইলে সীমানা পরিবর্তন করতে পারবে না, শুধুমাত্র কেন্দ্র সরকারের হাতেই ক্ষমতাটা থাকে। হ্যাঁ, আমাদের রাজ্য সরকার মনে করলে কিন্তু পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরা যুক্ত করে দেবো, কি আসাম যুক্ত করে দেবো, করতে পারবে না। তাহলে 2014 সালে কী হয়েছিল? তেলেঙ্গানা আলাদা রাজ্যে পরিণত হয়। তাছাড়া অনেক রাজ্য ভেঙেছিল। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, এটা অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙেছিল যেহেতু। আচ্ছা, এইখান থেকে তোমাদের একটা জিনিস বলি। এই সময়ে 1960 সালে বা 56 সালে শুরু হয় ঘটনাটা, কেস করা হয় 1960 সালে। কেন হয়? বেরুবাড়ি অঞ্চল নিয়ে, পশ্চিমবঙ্গের। এবার সে সময় নেহেরু যে প্রধানমন্ত্রী ছিল, মানে কী ভাবনা চিন্তা নিয়ে চলতে জানি না, মানে ও চাইছিল, মানে তোমার বাংলাদেশ তো পাকিস্তান ছিল। হ্যাঁ, এবার কি হয়, তো পশ্চিমবঙ্গের এই বেরুবাড়ি অঞ্চলটা, কিছুটা অঞ্চল ও কিছুটা জায়গা ও পাকিস্তানকে দিয়ে দিতে চেয়েছিল, মানে ভাগাভাগি করে দিতে চেয়েছিল। কারণ হলো কি, এই অঞ্চলের একটা অঞ্চলে তোমার যেটা বাংলাদেশে পড়েছিল সেটাতে হিন্দুর পরিমাণ বেশি ছিল, আর যেটা ভারতে পড়েছিল সেটা মুসলিমদের পরিমাণ বেশি ছিল। এবার যেহেতু দেশভাগ হয়েছিল হিন্দু মুসলিম নিয়ে, মানে মুসলিমরা যেখানে বেশি সেখানে পাকিস্তান হবে, আর হিন্দুরা যেখানে বেশি সেখানে ইন্ডিয়া হবে। এবার নেহেরু খারাপ কিছু চায়নি, ও চেয়েছিল যে মুসলিম যে এলাকাটুকু সেটুকু, মানে মুসলিমরা গিয়ে থাকবে পাকিস্তানে, আর হিন্দুরা ভারতের দিকে চলে আসবে। কিন্তু এইখানে একটা আইন আছে, মানে ভারত অন্য রাজ্যকে অন্তর্ভুক্ত করতে পারবে, বা নিজের রাজ্যের দেশের ভিতরে যে সমস্ত রাজ্য আছে তাদেরকে সীমানা পরিবর্তন করতে পারবে, কিন্তু অন্য দেশের কোনো দিতে পারবে না, অন্য দেশকে দিতে পারবে না, অন্য দেশের কোনো রাজ্যকে পরিবর্তনও করতে পারবে না। সেখানে যখন এটা সুপ্রিম কোর্টে গেল, তখন কিন্তু সুপ্রিম কোর্ট বলল এটা সম্ভব নয়। ঠিক আছে, এইটা পরবর্তীকালে আমাদের মানে নরেন্দ্র মোদী সরকার এসে, বিজেপি সরকার এসে এটা কিন্তু পরবর্তী সমাধান করে দেয়। ঠিক আছে, মানে সংবিধান তখন কিন্তু এটা কি পার্লামেন্টে পাস হয়, তখনকার পার্লামেন্টে কিন্তু পাস হয়েছিল না। পার্লামেন্টে পাস করলে হয়ে যেত, যতই সুপ্রিম কোর্ট বলুক, মেন হচ্ছে পার্লামেন্টে যদি কোনো বিল পাস হয়ে যায় সেটা কিন্তু আইন হয়ে যাবে। সেই বিলটা তখন পাস হয়েছিল না, কিন্তু পরবর্তীকালে তোমার সালটা ঠিক আমার জানা নেই, যাই হোক
এই বিজেপি সরকারের আন্ডারে কিন্তু এই আইনটা পাস হয়। তারপরে কিছু অঞ্চল বাংলাদেশকে দিয়ে দেওয়া হয় আর কিছু অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। যেমন এটা কোন কেসের মধ্যে পড়ছে, মেন হচ্ছে বেরুবাড়ি কেস, এটা মনে রাখবা। বেরুবাড়ি কেস কত সালে হয়? 1960 সালে। বেরুবাড়িটা তোমার এই পূর্বভাগের যে কোনো একটা অঞ্চলে হবে। আচ্ছা, যাই হোক, এই তিনটে জিনিস বুঝতে পারলাম, এমপি, ইউপি, বিহার। আচ্ছা, এবার লাস্ট যেটা আসবো সেটা হচ্ছে আর্টিকেল 4। আর্টিকেল 4-এ আবার কি বলছে? আর্টিকেল 4-এ কিছুই না, খুব স্বাভাবিক জিনিস। এই যে 2 নম্বর আর্টিকেল আর 3 নম্বর আর্টিকেলে যেগুলো আছে সেইগুলো মানে বলছে যে রাষ্ট্রপতির অনুমতি ছাড়াই বা রাষ্ট্রপতির পূর্বানুমতিতেই, মানে রাষ্ট্রপতি অনুমতি দেওয়ার পূর্বেই এগুলো করা যাবে। আর একটা জিনিস তোমরা শুনেছো যে কোনো কিছু বিল আইনে পরিণত করতে হলে 3 ভাগের 2 ভাগ ভোটের দরকার হয়, কিন্তু এই ক্ষেত্রে এটা দরকার নাই। 50% ভোট হলেই এই আইনগুলো পাস হয়ে যাবে বা সংবিধান সংশোধন করা যাবে। আর 368 নম্বর যে সংবিধান, মূলত সংবিধান সংশোধন করা হয় 368 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এখানে সব নিয়মাবলী আছে, যখন আমরা আলোচনা করব মানে সংবিধান কীভাবে সংশোধন করা হবে, কত % ভোট লাগবে, এগুলো সব আলোচনা করা হয়েছে 368 নম্বর আর্টিকেলে। এই আর্টিকেলের বাইরেই রাখা হয়েছে এগুলোকে, 2 নম্বর 3 নম্বর ধারাকে। মানে সংবিধান যখন ইচ্ছে সরকার সংবিধান সংশোধন করতে পারে এখন। ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতি কি এই সংবিধান মানে এগুলো যদি করতে চায়, রাষ্ট্রপতি কি বাধ্য না? বাধ্য না, রাষ্ট্রপতি কিন্তু বাধ্য। রাষ্ট্রপতির পূর্ব অনুমতিতে এগুলো করা যায়। কত % ভোট লাগবে? 50% ভোট লাগবে। ঠিক আছে, এবার যেহেতু আমরা ভারতের বিভিন্ন অঞ্চলকে ভাগ করছি, তো যখন ভারতের বিভিন্ন অঞ্চলগুলো ভাগ হয় তখন কিসের ভিত্তিতে ভাগ করা হবে এই নিয়ে একটা বিশাল ঝামেলা শুরু হলো। যেমন তোমার ধরো এসকে ধর বলে একটা কমিটি তৈরি করা হলো। এই কমিটি বলছিল যে ভাষার ভিত্তিতে রাজ্য ভাগ করা হবে। 1948 সালে এই কমিটি তৈরি করা হয়। দিয়ে আবার জওহরলাল নেহরুর আন্ডারে আর একটা কমিটি তৈরি হলো, জেপিভি কমিটি। ঠিক আছে, জওহরলাল নেহরু ছাড়া আরও 2 জন ছিল। এরা আবার বললো 1948 সালে তৈরি এটা, এরা আবার বললো ভাষার ভিত্তিতে দেশ ভাগ করা যাবে না, অঞ্চল ভেদে দেশ ভাগ করতে হবে। এবার কি হলো, তোমার দক্ষিণ ভারতের একজন পট্টুশ্রী রামলু, একজনের নাম বুঝলা, পট্টুশ্রী রামলু, এ অনশনে বসলো যে না, ভাষার ভিত্তিতেই দেশ ভাগ করতে হবে, আমরা যে ভাষা সেই ভাষা হিসাবে দেশের নাম হবে। 56 দিনের অনশনে বসলো এ। ঠিক আছে, সরকার ভাবলো কদিনই বা অনশন টিকবে। কদিন আগেই দেখবা লাদাখে হলো তোমার আমাদের যে বিখ্যাত বিজ্ঞানী সোনাম ওয়াংচুক, ও কিন্তু 16 দিন না 20 দিনের অনশনে ছিল। কদিনে? 20 দিনের। হ্যাঁ, আবার বিভিন্ন রকম অনশন চলছে, মহিলারা একবার অনশন করছে। ঠিক আছে, লাদাখকে একটা আলাদা রাজ্যে পরিণত করা হবে, বা 6 এর বলেছিলাম আমি 6 নম্বর যে তোমার আইনের মধ্যে আনার কথা বলা হচ্ছে, 6 শিডিউল, যেমন 8টা শিডিউল আছে না, 6 শিডিউলের মধ্যে আনার কথা বলা হচ্ছে। তো এই জন্য এই যে পট্টুশ্রী রামলু 56 দিনের অনশন করেছিল। অনশন করা অবস্থায় 1952 সালে কিন্তু এই ব্যক্তি মারা যায়। এইটাই হলো খুব খারাপ জিনিস। যদি বেঁচে থাকতো হয়তো সরকার কাটিয়ে দিত, অনশন কমপ্লিট হয়ে গেল, তো সম্ভব 56 দিনের অনশন করা, মারা গেল, তখন একটা বিক্ষোভ শুরু হয়ে গেল বিশাল আকার। সরকার তখন বাধ্য হলো যে এবার মানে ওরা একই চাইছিল, পুরো দেশের না, একটা জিনিস বলি ক্লিয়ার করে দিই, এ শুধু চাইছিল অন্ধ্রপ্রদেশটুকু, অন্ধ্রপ্রদেশ নামে একটা রাজ্য তৈরি হবে। তামিল আর তেলেগু নামে দুটো বিভক্ত, মানে তামিলনাড়ুর তামিল ভাষা আর অন্ধ্রপ্রদেশদের তেলেগু ভাষা। এরা বললো তামিলনাড়ু হবে আর আমরা হবো তেলেগু, এরা। ঠিক আছে, তো এই লোকটা যে মারা গেল, তখনই নেহরু সরকার ডগমগে গেল, তখন বললো না ঠিক আছে, অন্ধ্রপ্রদেশটাকে ভাষার ভিত্তিতে ভাগ করে দেওয়া হলো, বাকিরা যা তাই হবে। তাই কি হয়, ওকে আমি সব মানে দিয়ে দিলাম আর তোমরা কি ছেড়ে দেবো আমাকে? আমাদেরও দিতে হবে। তো সব রাজ্যে এরকম একটা বিক্ষোভ তৈরি হয়ে গেলো, না গুজরাটিরা বললো আমাদের গুজরাটি হবে, তারপরে হচ্ছে বাঙালিরা বললো বাঙালি হবে, হ্যাঁ হচ্ছে সব হিন্দি ভাষা যে সমস্ত তারপরে হিন্দি নামকরণ হবে। হ্যাঁ, তো এইভাবে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখা হলো। এবার তো কোনো একটা ব্যবস্থা নিতেই হবে।
তখন এই কেসটা গেল সুপ্রিম কোর্টে। সরকার আর পাচ্ছে না, কি করব, ভেবাচাকা খেয়ে গেছে। সরকার তখন সুপ্রিম কোর্টে গিয়ে বিচারপতির মানে কাছে গেল, দিয়ে বললো যে এর একটা ব্যবস্থা করতে। তখন বিচারপতি ফজল কমিটি গঠন করলো। হ্যাঁ, এই বিচারপতি ফজল নাম অনুসারে ফজল কমিটির নাম হয়েছে। 1952 সালে হলো। 1952 সালে 1 বছর পর এই কমিটিটা তৈরি হলো 1953 সালে। এ বলল যে না, ভাষার ভিত্তিতেই দেশের রাজ্যগুলোর নামকরণ করো বা দেশ ভাগ হোক। বলো এটা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 1953 সালে। কিন্তু একে একটা রিপোর্ট তৈরি করতে বলা হলো। এই রিপোর্টটা তৈরি করলো এরা 3 বছর পর, কত সালে? 1956 সালে। আর যদি একটা জেনে রাখো, ফজল কমিটির 3 জন সদস্য ছিল। ফজল ছাড়াও 3 জন সদস্য, নামগুলো জানার দরকার নেই, পেয়ে যাওয়া কোনো একটা সোর্সে। 3 জন সদস্য ছিল। তো এরা বলল, এবার দেখো বাঙালিদের একটা রাজ্য তৈরি হচ্ছে, তারপরে হচ্ছে তামিলনাড়ুর একটা রাজ্য তৈরি হচ্ছে। তো এক রাজ্যে কি তোর এক ভাষার লোক থাকে? নিশ্চয়ই থাকে না। আমাদের পশ্চিমবঙ্গে হিন্দিভাষী লোকও থাকে, তামিলভাষী লোকও থাকে যারা কাজ করতে আসে। কিন্তু তাদের কি করা হবে? তখন বলল যে, ক্লিয়ার করলো যে না, এক রাজ্য একটা ভাষার হবে, মানে কিন্তু সেই রাজ্যে একটা ভাষার লোক থাকবে এমন নয়, সব ভাষার লোক থাকতে পারে। নাহলে কি হতো, বাঙালিরা কি বলবে, হিন্দিভাষীতে বলবে বেরো, চল যাও তোমরা মহারাষ্ট্রে কি গুজরাটে চল যাও, তাই না? গুজরাটের লোক বাঙালিদের তাড়বে। নর্মালি এগুলো কিন্তু হচ্ছে। হ্যাঁ, যেমন বিহারের লোক বেশিরভাগ আমাদের পশ্চিমবঙ্গে কাজ করতে আসে, এই নিয়ে কিন্তু প্রচুর ঝামেলা হয়। এবার কলকাতায় চলে যাও, আমি একবার কলকাতায় গিয়েছিলাম, বাংলায় কেউ কথা বলছে না আমার সাথে, বা হচ্ছে কেউ মানে বাংলায় যে কথা বলবো এসে হিন্দিতে কথা বলছে, ঠিক আছে? তো দেখে মনে হচ্ছে বাঙালি, আমি কী মনে করবো, ও তো হিন্দিতে বলছে, হয়তো বাংলা জানে না, হিন্দিতে বলি। ও কিছুক্ষণ দেখছি ওর গার্জেনের সাথে যখন গিয়ে কথা বলছে, বাংলায় কথা বলছে। বলছি ব্যাপারটা কী হলো, আমি তো কলকাতায় আছি, আমি তো বোম্বে গুজরাটে নাই। তাহলে ব্যাপারটা এমন হয়ে গেছে, মানে হিন্দি ভাষীরা এসে এসে আমাদের পশ্চিমবঙ্গে মানে হিন্দি ভাষার একটা ট্রেন্ড তৈরি করে দিয়েছে। সেই জন্য অনেক জায়গায় এই নিয়ে ঝামেলা, যে না আমাদের রাজ্যে থাকতে হলে আমাদের ভাষায় কথা বলতে হবে, কিন্তু এর কোনো আইন নেই, যে কোনো ভাষার লোক যে কোনো জায়গায় থাকতে পারে। তো এই কমিটি এই কথাটা বলল যে রাজ্য গঠন হবে ভাষার ভিত্তিতে। কিন্তু এক ভাষার লোক থাকবে এমন নয়। আচ্ছা, এর জন্য কিন্তু আবার সংবিধান সংশোধন করতে হলো। কত সালে করতে হলো? 1956 সালে। কততম সংবিধান সংশোধন? 7ম সংবিধান সংশোধন। 1956 সালে 7ম সংবিধান সংশোধনের মাধ্যমে ভাষার ভিত্তিতে রাজ্যকে ভাগ করা হয়। বলো, তার আগে 6বার সংশোধন করা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, 7ম সংশোধনে কি বলছে, যে এই সংশোধন অনুযায়ী 14টা রাজ্য গঠন করা হয়েছিল। দেখবা তোমাদের ওখানে লেখা আছে ওই নোটটাই, যে যখন 1956 সালে 14টা তোমার কী হয়েছিল, স্টেট, ঠিক আছে? 14টা স্টেট হয়েছিল, আর 6টা হয়েছিল ইউটি, মানে ওই যে লাক্ষাদ্বীপ, তারপরে তোমার হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা নগর হাভেলি, হ্যাঁ, এগুলোকে হলো 6টা। প্রথমে কিন্তু 8টা তৈরি হয়নি, বা যেমন আস্তে আস্তে যেমন 22 নম্বর কী হলো রাজ্য, সিকিম, ঠিক আছে? এরভাবে যেমন তখন তো দেখবে একবার 29টা রাজ্য হয়েছিল যখন তেলেঙ্গানা ভাগ হয়, তখন জম্মু কাশ্মীর রাজ্য ছিল, পরবর্তীতে জম্মু কাশ্মীরকে কী করে দেওয়া হলো, 2019 সালে কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত করা হয়ে গেল। এটা বুঝতে পারলে? আর একটা জিনিস যেটা বাকি আছে সেটা আলোচনাগুলো হয়ে যাবে আজকে, পেপসু অ্যাক্ট। পেপসি না। আচ্ছা, এই ব্যাপারটা বুঝতে পারলা? তাহলে এগুলো প্রশ্ন আসে। এসকে কমিটি কত সালে তৈরি হয়েছিল? 1948। জেপিবি কমিটি 1948। পোর্ট শ্রীরামটা মনে রাখবে, তাহলে এগুলো মনে থাকবে। যে ফজল কমিটি কত সালে গঠিত হয়েছিল? 1953 সালে। আর
রিপোর্ট হয় 1956 সালে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 7ম সংবিধান সংশোধনের মাধ্যমে। প্রশ্ন আসে অনেক সময় রাজ্য ভাষার ভিত্তিতে ভাগ করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 7ম সংবিধান সংশোধনের। কটা রাজ্য ছিল প্রথমে যখন সংবিধান সংশোধন হয়? 14টা। আর কটা ইউনিয়ন টেরিটরি ছিল? 6টা। তাহলে এবার আসি পেপসু। পেপসুটা কি শুনেছ হয়তো কেউ কেউ, পেপসু নিয়ে প্রশ্ন আসে। পেপসু, পাটিয়ালা, এই নামটা আর নেই, ঠিক আছে, এটা ছিল, ভাগ হয়ে গেছে। পাটিয়ালা অ্যান্ড ইস্ট, আচ্ছা, পি ফর পাটিয়ালা, ই ফর ইস্ট, আর পি ফর যেহেতু পাঞ্জাব, পাঞ্জাবের অংশ এটা, তাহলে পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব ইউনিয়ন, ইউ ফর স্টেট ইউনিয়ন, স্টেট ইউনিয়ন, ঠিক আছে। তাহলে পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেটস ইউনিয়ন, এই পুরো নামটা মনে রাখবে। এইটা কি, এই একটা পাঞ্জাবের যে অনেকগুলো 3-4টে রাজ্য ছিল, যেমন এখনকার বর্তমানে হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, ঠিক আছে, আর হিমাচল প্রদেশ, এই 4টে অঞ্চল নিয়েছিল পেপসু। পরবর্তীকালে এগুলো ভাষার ভিত্তিতে ভাগ করতে লাগে। যেমন পাঞ্জাবি ভাষা, তাদের কি হয়, নাম কি হয়ে যাবে? পাঞ্জাব, ঠিক আছে। এবার হরিয়ানা, হরিয়ানা হিন্দি ভাষীদের, হিন্দি ভাষীদের হলো হরিয়ানা। আর হিমাচল প্রদেশ নাম হলো ভাষার ভিত্তিতে না, যেহেতু ওটা হিমালয়ে অবস্থিত, সেজন্য হলো ওটা হিমাচল প্রদেশ। একটা তো খালি নেই, পাঞ্জাবের পাশেই তো, ওই তো পাঞ্জাব, তার পাশে এই পাশে হিমাচল প্রদেশ, আর মাঝখানে নিচে চলে আসলে হরিয়ানা। হিমালয় থেকে কি হলো? হিমাচল প্রদেশ। আর একটা বিভাগ থাকলো চণ্ডীগড়, চণ্ডীগড় কিন্তু ইউটি হিসাবে হলো, হ্যাঁ, কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে তৈরি হয়েছিল। আবার কেন্দ্রশাসিত অঞ্চল তার পাশাপাশি একবার বলেছিলাম রাজধানী, কার কার? পাঞ্জাব আর হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। দেখবার লেখা আছে ওটাতে যে মানে রাজধানী হিসাবে তৈরি হয় দুটো রাজ্যের রাজধানী, পাঞ্জাব আর হরিয়ানা। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে যে এমন একটা ইউনিয়ন টেরিটরির নাম বলো যেটা দুটো রাজ্যেরই রাজধানী, সেটা হচ্ছে চণ্ডীগড়। এরকম আর কিন্তু নাই। হ্যাঁ, একটা শ্রীনগর, জম্মু, একটা শীতকালীন, একটা গ্রীষ্মকালীন। তা ওটা তো একটা রাজ্যের দুটো রাজধানী, আর এটা দুটো রাজ্যের একটাই রাজধানী, সেটা হচ্ছে চণ্ডীগড়। বোঝা গেল? তাহলে এইটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1966 সালে। কোন কমিটির দ্বারা? এটা কিন্তু ইম্পর্টেন্ট, সাহা কমিটি। বুঝা গেল? শাহ কমিটি, মানে শাহ কমিটি। অমিত শাহ পড়তে আসে না? ওই অমিত শাহ না শাহ, ওটা ও পড়তে আসে অমিত শাহ বলে একটা ছেলে। আরে অমিত শাহ যদি পড়তে আসতে তাহলে তো উন্নতি হয়ে যেত এখানকার। অমিত শাহ নিজের নিয়ে ব্যস্ত, নিজের রাজ্যগুলোতেই ব্যস্ত। হ্যাঁ, এই তো না, এগুলো দেখো একদিন আলোচনা করার একটা কারণ, এগুলো প্রত্যেকটা একের সাথে রিলেটেড। এবার আলাদা দিনে আলোচনা করতে গেলে প্রথমকার টপিকগুলো ভুলে যাবে। আচ্ছা, নোটগুলো আমি পিডিএফ করে দিয়ে দেবো, তোমরা যেগুলো নোট করলে আর এগুলো একটু পড়ে নেবে।